ইন্ডিয়ার ওডেলা নামক এক গ্রামের নতুন বউদের উপর পড়েছিল এক অভিশপ্ত আত্মার নজর। বিয়ের রাতেই সে তাদেরকে ভোগ করে নৃশংসভাবে মেরে ফেলছিল। গ্রামবাসীরা তো আতঙ্কে কারো বিয়ে দেওয়াই বন্ধ করে দেয়। তখনই গ্রামে আসে এক নাগা সন্ন্যাসিনী, যে ছিল অলৌকিক শক্তির অধিকারী। তবে সে কি পারবে তার শক্তি দিয়ে ওই ভয়ঙ্কর আত্মার সাথে লড়াই করতে আর পুরো গ্রামবাসীকে বাঁচাতে, নাকি নিজেই পড়বে ওই অতৃপ্ত আত্মার কবলে? চলুন তাহলে শুরু করা যাক আজকের এই হাড় হিম করা হরর স্টোরি ওডেলা 2। শুরুতেই আমাদেরকে ওডেলার রেল স্টেশন দেখানো হয়। সেখানে আমরা রেল লাইন ধরে একটা মেয়েকে হেঁটে আসতে দেখতে পাই। তার হাতে তখন একটা মানুষের কাটা মাথা ছিল। দৃশ্যটা ছিল অনেক বেশি ভয়ানক। মেয়েটি তখন সেই কাটা মাথা নিয়েই সোজা চলে আসে পুলিশ স্টেশনে। সেখানে তো সবাই তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর অনেক ঘাবড়েও যায়, কারণ মেয়েটার বয়স খুব একটা বেশি ছিল না। তার উপর তার হাতে এই কাটা মাথা রেখে সবাই তো এই নিয়েই কথা বলতে থাকে। তো মেয়েটি তখন সেই কাটা মাথাটি এনে পুলিশ স্টেশনের ডেস্কের উপর রাখে। তখন অন্যান্য পুলিশেরা কথা বলাবলি করতে থাকে। তারা বলতে থাকে যে এরকম ভাবে তো তারা 6 মাস আগে তিরুপাথির মাথা পেয়েছিল, এখন আরো একটা মাথা কোথা থেকে আসলো, তো এটা কার মাথা আর এই মেয়েটা মাথাটি কোথা থেকে পেল, সেই সব কিছু জানতে হলে আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে। আমাদেরকে 6 মাস আগে চলে যেতে হবে, যখন তিরুপাথির মৃত্যু হয়েছিল। তখনই পুলিশ তার খুনের দায়ে রাধাকে জেলে পাঠায় আর সেখান থেকে তিরুপাথির লাশটি তারা নিয়ে আসে। এরপরই তার ময়না তদন্ত করা হয়। সেখানেই তখন আমরা পুলিশ স্টেশনে তিরুপাথির ভাই রাঘু এবং তার বন্ধু সাম্বাকে তিরুপাথির লাশটি রিসিভ করার জন্য বসে থাকতে দেখতে পাই। তো এরপরেই তাদের কাছে বডিটা হ্যান্ড ওভার করা হয়। তখন তারা সেই লাশটি নিয়ে তাদের ট্রাক্টরের পেছনে করে গ্রামে চলে আসে। এরপরে তারা সেই বডিটা বাসায় নিয়ে আসে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে তাদের আশেপাশে কোনো মানুষ নেই। সাধারণত কেউ মারা গেলে তাদের বাড়িতে তো অনেক লোকজন থাকে আর সেখানেই তাদের সৎকার্য করা হয়, কিন্তু এখানে কেউ ছিল না। তখন অন্যদিকে দেখানো হয় যে কেউ একজন যখন এটা দেখে যে তিরুপাথির লাশ গ্রামে আনা হয়েছে, তখনই সে তাড়াতাড়ি করে গ্রাম প্রধানের কাছে যায় এবং তাকে গিয়ে এই খবরটা দেয়। এই খবর শোনা মাত্রই গ্রাম প্রধান অনেক বেশি রেগে যায়, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। সেখানে তখন গ্রামের আরো কিছু লোকজন ছিল, তারা কেউই তো এই ব্যাপারটা নিয়ে একদমই খুশি ছিল না, কারণ তিরুপাথি তো কোনো ভালো মানুষ ছিল না। এইদিকে দেখানো হয় যে তিরুপাথির লাশ আনা হয়েছে, অথচ সেখানে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আসছে না। সাম্বা তখন একজনকে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু তারাও তো তার ফোন ধরে না। আর কেউ ফোন ধরলেও জানায় যে তারা তিরুপাথির শেষ কার্যের জন্য আসতে পারবে না। তো সবাই তিরুপাথির সাথে এমন কেন করছে, এর কারণ আপনাদেরকে জানিয়ে দেই। আসলে সে যখন জীবিত ছিল তখন সে গ্রামের অনেক নিরীহ মেয়েদের উপর নির্মম অত্যাচার করেছে। যেই মেয়েরই নতুন বিয়ে হতো সেই এই তিরুপাথির লালসার শিকার হতো। এমনকি সেই সব মেয়েদেরকে তিরুপাথি মেরেও ফেলতো। আর এই সব কিছু জানতে পেরে তার নিজেরই বউ তাকে মেরে ফেলেছিল। যাক, তো তিরুপাথির এইসব কাজের জন্যই গ্রামের সবাই তার উপর অনেক বেশি রেগেছিল। তারা তো তার মরা মুখও দেখতে চায় না। তখনই দেখানো হয় গ্রামের প্রধান রবিন গ্রামের পণ্ডিতের কাছে যায়। তার সাথে গ্রামের সবাই ছিল। তারা তার কাছে গিয়ে তাকে বলে যে তিরুপাথি তাদের মেয়েদের উপর কিভাবে অত্যাচার করেছে এবং কিভাবে তাদের মেয়েদেরকে মেরে ফেলেছে তা তো সবাই জানে। তাই তারা চায় পণ্ডিত যেন কোনোভাবে তিরুপাথির বংশের বৃদ্ধি আটকে দেয় এবং তার আত্মা যেন কোনোদিনও শান্তি না পায় তার একটা ব্যবস্থা করে। সবার কাছ থেকে এই সব কথা শুনে পণ্ডিত বলে যে তাকে তো এই বিষয়টা নিয়ে একটু সময় নিয়ে ভাবতে হবে, কারণ এটা বেশ জটিল একটা কাজ। তো এই বলেই সে মনে মনে তার রিসার্চ করতে থাকে। আর এর কিছুক্ষণ পরই সে তাদেরকে বলে যে তাদের সমস্যার একটাই সমাধান, আর তা হলো সমাধিদণ্ড। অর্থাৎ যদি কেউ মারা যায় তাহলে হয়তো তাকে মাটিতে দাফন করা হয়, না হলে তাকে আগুনে পুড়িয়ে তার সৎকার করা হয়। কিন্তু তারা তিরুপাথির ক্ষেত্রে এর কোনোটাই করবে না। তারা তাকে অন্যভাবে সমাধিস্থ করবে, যাতে করে তাকে মৃত্যুর পরও শাস্তি পেতে হয়। তারা তখন ঠিক করে তারা তিরুপাথির বডিকে মাটির গর্তে খাড়া করে রেখে দিবে। এরপর তার উপর কালো মুরগির রক্ত দিবে, আর তার সাথে সাথে গ্রামবাসীর পায়ের নখ এবং তাদের পায়ের ধুলো একটি ব্যাগে করে পুঁতে দিবে। এভাবেই সমাধিদণ্ড দেওয়া হবে। আর একবার তারা যদি এই দণ্ড দেয় তাহলে তিরুপাথির আত্মা কখনোই শান্তি পাবে না। সে যা করেছে তার জন্য তার এটাই প্রাপ্য। আর তাছাড়া এসব করলে তার কোনোদিনও আর পুনর্জন্ম হবে না। তার আত্মা সবসময়ই বন্দী হয়ে থাকবে। তো তার এই কথা শুনে গ্রামবাসী মনে করে যে এটাই তিরুপাথির জন্য একদম ঠিক হবে। তাই তারা তাকে সমাধিদণ্ড দেওয়ারই সিদ্ধান্ত নেয়।
তো গ্রামের সবার কাছে এই সিদ্ধান্তের কথা তারা ছড়িয়েও দেয়। এরপর দেখানো হয় তিরুপাথির পরিবার এই ব্যাপারে জেনে গেলে অনেক বেশি কষ্ট পায়। তারা তো তিরুপাথির জন্য অনেক বেশি কান্না করতে থাকে, কিন্তু তাদের কাছেও আসলে করার কিছুই ছিল না, কারণ পুরো গ্রামবাসী তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এর জন্য তাদের এটা মেনে নিতেই হয়। তো সেদিন গ্রামবাসীরা সবাই মিলে ঠিক করে যে তিরুপাথিকে যেখানে কুকুর তারপর অন্যান্য জানোয়ারদের পুঁতে ফেলা হয় সেখানেই একটি মরা গাছের নিচে সমাধিস্থ করবে। তো এরপরই দেখা যায় যে তিরুপাথির সমাধি দেওয়ার সময় হয়ে আসে, কিন্তু গ্রামের কেউই তো তার লাশ বহন করতেও যায় না। সবাই তাকে এতটাই ঘৃণা করত। তাছাড়া তিরুপাথির গ্রামের যাদের সাথে ওঠা বসা ছিল, যারা তার বন্ধু বান্ধব ছিল, তারাও সেখানে একবারের জন্যও আসে না। তাই তখন রাঘু এবং সাম্বা মিলে তিরুপাথির লাশ বহন করে তাকে সেই গাছের কাছে নিয়ে যেতে থাকে। তিরুপাথির আত্মা তো তখন অনেক বেশি আহাজারি করতে থাকে, কারণ সবাই তাকে দেখেও না দেখার ভান করছে। কারোরই তার মৃত্যুতে কিছুই যায় আসছে না, আর কারণটা তো আমরা সবাই জানি। তিরুপাথিটা একজন নিকৃষ্ট লোক ছিল। তো রাঘু আর সাম্বা সেখানে তার লাশটি নিয়ে যায়। তখনই সেখানে গ্রামের প্রধান সহ সকল গ্রামবাসী এসে জড়ো হয়। রাঘু তখন গ্রাম প্রধানের কাছে এসে অনেক কান্নাকাটি করতে থাকে। সে তাকে শেষবারের মতো তিরুপাথিকে এমন শাস্তি না দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কারণ তাদের পরিবার একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ভাই মারা গেছে, ভাবি রাধা জেলে আছে, তারপরও কেন তারা তাদের সাথে এমনটা করছে? কিন্তু গ্রামবাসীর ক্রোধ তো ছিল অনেক বেশি। এর জন্য তারা রাঘুর কোনো কথাই শোনে না, আর তিরুপাথিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্তে অটুট থাকে। তারা তখন মাটি খুঁড়ে পণ্ডিতের কথা মতো সেই লাশটিকে দাঁড়া করিয়ে রাখে। এরপর তার উপর গ্রামবাসীদের পায়ের ধুলো, কালো মুরগির রক্ত আর নখ ফেলে ওভাবেই পুঁতে দেয়া হয়। এগুলো করার জন্য তিরুপাথির আত্মা তো চিৎকার করে কাঁদতে থাকে, আর সবাইকে বলতে থাকে যে তারা যেন তার সাথে এমনটা না করে। সে অলরেডি তার কাজের শাস্তি পেয়ে গেছে, সে তো মারা গেছে, কিন্তু তারপরও কেন তারা তাকে পুড়িয়ে তার সৎকার করছে না? তার তো অনেক কষ্ট হচ্ছে, তারা কেন বুঝতে পারছে না? কিন্তু কেউই তো তার এসব কিচ্ছু শুনতে পায় না। তাকে সমাধি দণ্ডই দিয়ে দেওয়া হয়। আর তখন সেখানে প্রচন্ড হাওয়া বইতে শুরু করে। সেই সময় তিরুপাথির আত্মা চিৎকার করে বলতে থাকে যে তারা তার সাথে এটা করে একদমই ঠিক করলো না, সে এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। সবার ঘুম সে হারাম করে দিবে, তাদের সবার জীবন থেকে সুখ শান্তি সবকিছু কেড়ে নিবে, সেই গ্রামকে একেবারে ধ্বংস করে দিবে। কিন্তু গ্রামবাসী তো তখন তার কোনো কিছুকেই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তিরুপাথি তখনও ক্রোধিত হয়ে চিৎকার করতে থাকে। এরপরে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে হিমালয়ের দৃশ্য দেখানো হয়। হিমালয়ের পর্বতের মধ্যে একজন বাবা ধ্যানে মগ্ন অবস্থায় ছিল, আর তখনই সে কিছু একটা বুঝতে পারে। তাই সে তার পাশে থাকা দুজন শিষ্যকে বলতে থাকে যে ভারতের ওডেলা নামক এক স্থানে এক দুষ্ট আত্মার জন্ম হয়েছে। সে অনেক বেশি ভয়ঙ্কর, সে সবার বাঁচা মুশকিল করে দিবে আর তার প্রতিশোধ নিতে চাইবে। কিন্তু তাকে বিনাশ করার জন্য কোথাও না কোথাও ঈশ্বর তার দূতকে পাঠিয়েছে। এরপরই আমাদেরকে তিরুপাথির সমাধির কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। আসলে তিরুপাথির আতঙ্কে তো ওডেলা গ্রামের সবার বিয়ে এতকাল বন্ধ ছিল, কারণ কেউ বিয়ে করলেই তো সে নতুন বউয়ের উপর ঝাঁপিয়ে পড়ত আর তাকে শেষ করে ফেলত। কিন্তু যেহেতু এখন সে আর বেঁচে নেই, তাই যে যার মতো বিয়ে করতে শুরু করে। তখনই আমাদেরকে গ্রামের একটি বাড়ি দেখানো হয় যেখানে আজ বিয়ে ছিল। তো দেখা যায় সেখানে তো সবাই অনেক বেশি খুশি ছিল, সবাই মিলে একসাথে ভালোভাবে বিয়েটা দিনের মধ্যেই সম্পন্ন করে ফেলে। কিন্তু তখনই সেখানে থাকা কিছু লোক বলতে থাকে যে তিরুপাথি মারা গেলেও তার আত্মার ছায়া এখনো তাদের উপর থেকে যায়নি। তাই সে ভয় পাচ্ছে এটা ভেবে যে এই বিয়েতে আবার তিরুপাথির বদ নজর না পড়ে যায়। যাক, তো এর পরই দেখানো হয় যে দুপুরের মধ্যেই বিয়ে শেষ হয়, কিন্তু যে পণ্ডিতের সেখানে যাওয়ার কথা ছিল সে সেখানে যেতে না পারায় রাতের বেলা যেতে থাকে। সে সাইকেল চালিয়ে সেদিকেই যাচ্ছিল, কিন্তু তখনই সে তিরুপাথিকে যেই গাছের নিচে পুঁতে ফেলা হয়েছিল সেখানে কিছু ছেলেকে বসে আড্ডা দিতে আর ড্রিঙ্ক করতে দেখতে পায়। তখন সেই ছেলেগুলো তাদের সাথে পণ্ডিতকেও এসে জয়েন করতে বলতে থাকে। পণ্ডিত তখন সুযোগ বুঝে তাদের সাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম সোম। তো এই সোম আজ যে মেয়েটির বিয়ে হয়েছে তাকে অনেক বেশি ভালোবাসতো। সে এতদিন মেয়েটিকে দেখে রেখেছে আর তাকে আগলে রেখেছে, কিন্তু আজ সে অন্য একজনের বউ হয়ে গেছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই সে বলতে থাকে যে গাছ লাগিয়ে সে এতদিন পাহারা দিল, এখন সেই গাছের ফল খাবে অন্য একজন। তাই সম তখন অনেক বেশি রেগে যায় আর মাতাল অবস্থায় বলতে থাকে যে সে এটা কিছুতেই মেনে নিবে না, সে ওই মেয়েটিকে শারীরিক নির্যাতন করেই ছাড়বে। আর সে সবাইকে এটাই বলবে
যে তিরুপাথির আত্মা তার উপর ভর করেছিল, সে কিছু করেনি, এই বলেই সে পার পেয়ে যাবে। তখনই সমর এসব উল্টোপাল্টা কথা শুনে সেখান থেকে চলে যেতে থাকে পণ্ডিত। কিন্তু পণ্ডিতের ড্রিঙ্ক করার কারণে হঠাৎই তার ন্যাচারাল কল আসে। এর জন্য সে তখন বাথরুম করতে পাশে যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় সে সেখানে কিছু মহিলাকে দেখতে পায়। তারা তাদের মাথায় করে খড় নিয়ে যাচ্ছিল। তাদের কারো চেহারাই দেখা যাচ্ছিল না। তো মহিলাদের সেখানে দেখে সে তিরুপাথির সেই গাছের নিচে যায়, আর ঠিক তিরুপাথির সমাধির উপরেই সে পি করে। এটা করার পরই সে সেখান থেকে চলে আসতে নেয়, কিন্তু তখনই তার পায়ে একটা কাঁটা ফুটে যায়। আর সে সেই কাঁটা ছাড়িয়ে নিলেই তার পা থেকে কিছুটা রক্ত নিচে সেই মাটির উপর পড়ে আর সোজা চলে যায় তিরুপাথির লাশের উপর। এরপরে একটা হাওয়ার সাথে সাথে তিরুপাথির আত্মা সেখান থেকে মুক্তি পেয়ে যায় আর ভর করে পণ্ডিতের শরীরে। পণ্ডিতের চোখগুলো তো তখন অনেক বেশি অস্বাভাবিক হয়ে যায়, একেবারে লাল বর্ণ হয়ে ওঠে। এরপরই সে তার সাইকেলে করে সেখান থেকে সেই বিয়ে বাড়িতে চলে যায়। সেখানে গেলে নতুন বিয়ে করা বর বউ তার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। তারা তার থেকে আশীর্বাদ নিয়ে তারপরই বাসর ঘরে যাবে। তো তারা দুইজন পণ্ডিতের পা ছুঁয়ে তার থেকে আশীর্বাদ নিতে যায়। কিন্তু তখন পণ্ডিতের মধ্যে তো তিরুপাথির আত্মা ছিল, আর তিরুপাথির খারাপ চরিত্র তাকে আর ঠিক থাকতে দেয় না। সে তার নষ্ট চোখ দিয়ে নতুন বউকে দেখতে থাকে। তাকে দেখে তো তার মাথাই খারাপ হয়ে যায়। সে আর নিজেকে আটকেই রাখতে পারছিল না। তো এরপরই দেখানো হয় বর বউয়ের পর বাসর করার জন্য চলে যায়। তো তারা সেখানে একে অপরের সাথে বেশ ভালো সময় কাটাতে থাকে, আর তারা তখন ঘনিষ্ঠও হয়। ঠিক সেই সময়ই দেখা যায় সেই ঘরের দরজা ভেঙে পণ্ডিত প্রবেশ করে। তাকে দেখেই তো নতুন বর তার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে এখানে কি করছে, ভণ্ড পণ্ডিত কোথাকার, এখানে তাদেরকে একসাথে দেখতে এসেছে। এটা বলেই সে তাকে ধাক্কা দেয় এবং তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু ছেলেটি তো জানতো না যে পণ্ডিতের মধ্যে এখন তিরুপাথির আত্মা রয়েছে। তো তিরুপাথি তখন ছেলেটির উপর অনেক বেশি রেগে যায় আর তাকে এক থাপ্পড় দিয়ে তাকে সেখান থেকেই বের করে দেয়। এরপরই সে নতুন বউয়ের কাছে গিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে। মেয়েটি তো তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর অনেক বেশি কাঁদতে থাকে। কিন্তু তখনই দেখা যায় তিরুপাথি তার চুল ধরে টান দেয়, আর সে এত জোরেই টান দেয় যে মেয়েটির মাথা থেকে চামড়া সহ চুল উঠে আসে। সে তো সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় ছটফট করতে থাকে। কিন্তু সেই সময় তিরুপাথি তার উপর শারীরিক নির্যাতন চালায় আর এরপরই তাকে মেরে ফেলে। এই সব কিছু করার পরই পণ্ডিতের জ্ঞান ফিরে আসে। কিন্তু তখন সেই বাড়ির লোকজন তো তাকে তাদের নতুন বউকে খুন করা এবং তাকে শারীরিক নির্যাতন করার দায়ে ধরে ফেলে আর তাকে মারার জন্য তেড়ে আসে। ঠিক তখনই সেখানে পুলিশও চলে আসলে পণ্ডিত তাদের সামনে বলতে থাকে যে সে কিছুই করেনি, সে তো এখন এসে তাদেরকে অলরেডি মৃত অবস্থায় দেখেছে। তো আসলেই তো সে কিছুই করেনি, কিন্তু কেউই তো তার বলা কথা বিশ্বাস করে না। সবাই তাকে এই সব কিছুর জন্যই দায়ী মনে করতে থাকে, তাকে নোংরা মনে করতে থাকে, যার জন্য পুলিশ তখন পণ্ডিতকে সোজা থানায় নিয়ে আসে আর তাকে অনেক মেরে মেরে সত্যিটা বলার জন্য বলতে থাকে। কিন্তু পণ্ডিত তো বারবারই তাদেরকে একটা কথাই বলে যে সে কিছুই করেনি। তখনই অফিসার তাকে বলে যে সেই একমাত্র সেখানে উপস্থিত ছিল, তাহলে সে যদি কিছু না করে থাকে তবে করেছেটাকে। তখনই পণ্ডিতের গত রাতের কথা মনে পড়ে যায়। সে পুলিশকে জানায় যে আগের দিন রাতে তার সমর সাথে দেখা হয়েছিল। সে নতুন বউয়ের প্রেমিক ছিল, কিন্তু সেই মেয়েটির বিয়ে হয়ে যাওয়াতে তার উপর সোম অনেক বেশি রেগেছিল। তার উপর প্রতিশোধ নিতে সে তাকে শারীরিকভাবে নির্যাতন করার কথা বলেছিল। আর তাছাড়া তারা এটাও বলেছিল যে এটা করার পর তারা সবাইকে এটা বলে চালিয়ে দিবে যে সবকিছু তিরুপাথির আত্মা করেছে, তাই এই সবকিছু ওই ছেলেটাই করতে পারে। পণ্ডিতের কাছে এসব কথা শুনে তো পুলিশ সোজা চলে যায় সোমর কাছে। সে সেখানে তাকে আর তার সাথে থাকা ছেলেগুলোকে থানায় তুলে নিয়ে আসে আর তাদেরকে উল্টো করে বেঁধে পেটাতে থাকে। পুলিশ তাদেরকে বলতে থাকে যে তারা এটা কেন করেছে, তারা যেন এটা স্বীকার করে নেয়। কিন্তু তারা তো একটা কথাই বলতে থাকে যে তারা তখন নেশার ঘরে ছিল, এর জন্য উল্টো পাল্টা কথা বলেছে, কিন্তু তারা সত্যি এরকম কিছুই করেনি। এখানে তাদের কোনোই হাত নেই। তারা কেন বুঝতে চাইছে না? এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে তখন রহিম নামের একজন মৌলভীকে দেখানো হয়। তার কাছে এক দম্পতি তাদের ছোট মেয়েকে নিয়ে আসে, কারণ তাদের ধারণা ছিল যে তাদের মেয়ের উপর কোনো খারাপ আত্মার নজর পড়েছে। তো রহিম তখন তাদের থেকে সবটা জেনে নেয়। তারপর মেয়েটির উপর বেশ কিছু ঝাড়ফুঁক করে তাদের হাতে একটি কালো মুরগি ধরিয়ে দেয় আর তাদেরকে এটা বলতে থাকে যে সে
আছে না, সে সবটা ঠিক করে দিবে, তাদের শুধু তার কথা মতো কাজ করলেই হবে। এটা বলেই সে বলতে থাকে যে তারা যেন রাতের অন্ধকারে এই কালো মুরগিটি নির্জন জায়গায় গিয়ে রেখে আসে। তো সেই দম্পতির কথা মতোই রাতের অন্ধকারে তারা একটি নির্জন জায়গায় যায়, আর সেখানে গিয়ে হুজুরের বলে দেওয়া কথা মতো সেই কালো মুরগির মাথা ছিঁড়ে সেখানে ফেলে সেখান থেকে চলে আসে। তো তারা সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে একটি লোককে বাইক নিয়ে আসতে দেখি। তার নাম হলো ভেঙ্কাটেশ। তো ভেঙ্কাটেশ সেখান থেকে যাওয়ার সময় যেই দৃশ্য দেখতে পায় তা সে স্বপ্নতেও কখনো কল্পনা করতে পারেনি। সে লক্ষ্য করে যে সেখানে ধুলোবালি এবং পাতা মোড়ানো কিছু একটা ওই ফেলে যাওয়া মুরগিটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যা দেখে ভেঙ্কাটেশ খুব ভালো করেই বুঝতে পারে যে এটা তিরুপাথির আত্মা। তাই সে চুপচাপ সেখান থেকে তার বাড়ি ফিরে আসে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। তখনই ভেঙ্কাটেশ রহিমের সাথে দেখা করে আর তাকে এই বিষয়ে খুলে বলে। তো তার মুখ থেকে এই সব কথা জানার পর রহিম তো অনেকটা চিন্তায় পড়ে যায়। তো ভেঙ্কাটেশ আসলে চায়ের দোকানে বসে এগুলো বলছিল। তো তখন গ্রামের অন্যরা শুনে বলতে থাকে যে মাত্রই এক নববধূর সাথে এত খারাপ একটি ঘটনা ঘটে গেছে, এখন আবার এই ঘটনা। তারা সবাই তো এই নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, তাই এসব নিয়েই কথা বলতে থাকে। তখনই সেখানে রেপ্তি নামের একটা লোক চলে আসে। সে এসেই রহিমের কাছে তার মেয়ের বিয়ের কার্ডটা দেয়, কিন্তু রহিম তখন তাকে বলতে থাকে যে গ্রামে এমনিতেই এই কয়দিনে অনেক কিছু হচ্ছে, তার মধ্যে আবার এই বিয়ের অনুষ্ঠান করা তার মনে হয় না যে ঠিক হবে। কিন্তু রেপ্তি তখন তাদের বলতে থাকে যে আরে সে পণ্ডিত তো সবসময় নেশা করে বেড়ায়, সেই রাতেও মনে হয় নেশা টেশা করে তারপর এমনটা করেছে, সে তো তার মেয়ের বিয়ে দিবেই দিবে, তার এসবে ভয় নেই। কিন্তু রহিমের যদি অনেক বেশি ভয় লেগে থাকে তাহলে তার বিয়েতে আসতে হবে না। এই বলেই রেপ্তি সেখান থেকে চলে যায়। রহিম তখন কি করবে কিছুই বুঝতে পারে না। তো এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। আমরা তিরুপাথির সমাধির পাশে একটা সাইকেল দেখতে পাই। এই সাইকেলটি নিয়ে তিরুপাথি পুরো ওডেলাতে ঘুরে বেড়াতো। আজও তিরুপাথির আত্মা সেই সাইকেল নিয়ে পুরো ওডেলাতে ঘুরে বেড়ায়। এর পরদিনই আমাদেরকে তিরুপাথির মা, বোন আর ভাইকে দেখানো হয়। তারা সবাই মিলে তিরুপাথির সমাধির কাছে যায়। সেখানে তারা তার জন্য খাবার নিয়ে এসেছিল। তিরুপাথি বেঁচে থাকতে মূলত যেসব খাবার পছন্দ করত সেই সব খাবার তারা সেখানে আনে, যাতে করে এই খাবারগুলো খেয়ে তিরুপাথির আত্মা কিছুটা শান্তি পেতে পারে। তো তারা খাবারগুলো সেই সমাধির উপর রেখে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই রঘু সেখানে তিরুপাথির সাইকেলটিকে দেখতে পেয়ে সেটিকেও তাদের সাথে করে নিয়ে যায়। তো তারা সেখান থেকে চলে যাওয়ার পরপরই তিরুপাথির আত্মা এসে সেখানে থাকা সব খাবারগুলো খেয়ে নেয়। এখান থেকে এই দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে রেপ্তির মেয়ের বিয়েতে নিয়ে যাওয়া হয়। আজ রেপ্তির একমাত্র মেয়ের বিয়ে ছিল, তাই সে খুবই ধুমধাম করে তার বিয়ে দিতে থাকে। আর তাছাড়া রেপ্তি একজন চেয়ারপারসন ছিল এবং তার পার্টি এখন ক্ষমতাতে ছিল। তো রেপ্তি সেখানে তার অপোজিশনকেও দাওয়াত দেয়। সেই অপোজিশনের মধ্যে গ্রাম প্রধানও ছিল। গ্রাম প্রধান তো সেখানে এসে খেয়ে দিয়ে মাত্র 161 টাকা উপহার হিসেবে দেয়, যার জন্য সেখানে থাকা সবাই তো এটা নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। যার জন্য তখন প্রধান সবার উদ্দেশ্যে বলতে থাকে যে তার মেয়ের বিয়েতে যখন সে রেপ্তিকে দাওয়াত দিয়েছিল তখন রেপ্তিও শুধু 161 টাকাই দিয়েছিল। এর জন্য সে সেই সমপরিমাণ টাকা দিয়েই ঋণটি শোধ করে দিল। তো তখন এই কথা শুনে তো রেপ্তি সেখানে আসে আর সেখানে সবার মধ্যেই এক কথা দুই কথায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর এই কথা কাটাকাটি গড়িয়ে দুই পার্টির মধ্যেই চলে আসে। একজন আরেকজনের পার্টি নিয়ে কথা বলতে থাকে, কারণ গ্রাম প্রধানের পার্টি এখন ক্ষমতায় ছিল না। তো গ্রাম প্রধান তার পার্টিকে অনেক বেশি শ্রদ্ধা করত, এর জন্য সে তার পার্টিকে নিয়ে উল্টোপাল্টা কথা সহ্যই করতে পারে না। তাই তাদের এই কথা গড়িয়ে হাতাহাতির মধ্যে চলে যায়। এর মাঝেই সেখানে গ্রাম প্রধানের মেয়ের বিয়ের কথা উঠে আসে। গ্রাম প্রধানের মেয়েকেও বিয়ের রাতে তিরুপাথি শারীরিক নির্যাতন করেছিল, তারপর তাকে মেরেও ফেলেছিল। তো এই কথা রেপ্তি সেখানে তুললে গ্রাম প্রধান আরো অনেক বেশি রেগে যায়। আর সে তখন রেপ্তিকে বলতে থাকে যে তার মেয়ের থেকেও ভয়াবহ মৃত্যু হবে রেপ্তির মেয়ের। এভাবেই অভিশাপ দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। গ্রাম প্রধান তার সহযোগীকে নিয়ে ট্রাক্টরে করে বাসায় ফিরছিল। তখনই পথে তার ন্যাচারাল কল আসে। তখন তো সে তিরুপাথির সেই সমাধির কাছে ছিল। তো এখানে এসে যে সবার কেন এমনটা হয় কে জানে। যাক, তো গ্রাম প্রধান তখন ট্রাক্টর থেকে নেমে ইচ্ছে করেই তিরুপাথির সমাধির কাছে যায়, কারণ সেই তার মেয়ের মৃত্যুর কারণ। তো এই রাগ থেকেই গ্রাম প্রধান সেখানে বসে পি করে। এরপর হাসতে হাসতে বলতে থাকে যে আগে সে যখন বেঁচে ছিল
তখন তার ভয়ে সবাই কাঁপত। আর এখন তার এখানে এসে সবাই তাকে অপমান করে, তার উপর বর্জ্য নিষ্কাশন করে। তো এসব বলে কয়ে সে সেখান থেকে চলে যাবে, কিন্তু তখন তার পাটাও কেটে যায় আর সেই রক্ত গিয়ে পড়ে তিরুপাথির বডির উপর। আর এবারও আগের মতো করে তিরুপাথির আত্মা জেগে ওঠে আর সে গ্রাম প্রধানের মধ্যে প্রবেশ করে। তিরুপাথির আত্মা তখন গ্রাম প্রধানের মধ্যে প্রবেশ করে তার ট্রাক্টর নিয়ে রেবতীর বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে সবাই তো ঘুমিয়ে আছে, কিন্তু সেখানে কোনো রুমে বর কনে নেই। তখনই তিরুপাথির চোখ বর কনেকে খুঁজে বের করে। সে দেখতে পায় বর কনে তো মাঠের মধ্যে মাচার উপর তাদের ফুল সজ্জা করছে, কারণ তারা তাদের এই রাতটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল। কিন্তু তিরুপাথি তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেক দিন ধরে এমন কোনো সুযোগই খুঁজছিল। তিরুপাথি তখন সেই মাঠে চলে যায়। সেটা ছিল একটা ভুট্টার ক্ষেত। তো সেই খেতে গিয়েই সে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তখনই তার কাছে সেই ছেলেটি আসে আর জানতে চায় সে কে, কেন এখানে এসেছে। গ্রাম প্রধান তখন বলে ওঠে যে সে তিরুপাথি। এটা বলেই সে ছেলেটিকে মেরে সেখানেই অজ্ঞান করে ফেলে। এরপরই সে ওই মেয়েটির কাছে যেতে থাকে। মেয়েটি তখন তাকে বলতে থাকে যে সে তাকে তার বাবার মতো করে চেনে। আসলে মেয়েটি তো আর জানতো না যে এটা গ্রাম প্রধান করছে না, তিরুপাথি করছে। তো তখনই গ্রাম প্রধানের মধ্যে থাকা তিরুপাথির আত্মা মেয়েটির কাছে যায় এবং তার মুখের মধ্যে ভুট্টা দিয়ে তাকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলে। এরপরই আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। সেখানে পুলিশ চলে আসে আর গ্রামবাসীরাও এসে উপস্থিত হয়। রেবতী তো সেখানে এসে সম্পূর্ণ পোড়া ভুট্টার ক্ষেতের মধ্যে তার মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে। এটা দেখে তো সে অনেক বেশি কষ্ট পায়। সে তো এসব মেনেই নিতে পারে না। আর তখন সে বলতে থাকে যে এটা গ্রাম প্রধানের কাজ। সে এসে তাদেরকে হুমকি দিয়ে গিয়েছিল। তখনই তো গ্রামের সব লোকজন সেই পণ্ডিত আর গ্রাম প্রধানের উপর অনেক ক্ষেপে যায়। তাই তারা তাদেরকে গাছের সাথে বেঁধে পেটাতে থাকে। তখন তো পুলিশ তাদেরকে বাধা দিতে যায়, কিন্তু সেই সময় রেবতীরা বলে যে এই লোক দুটো তাদের মেয়েদেরকে মেরে ফেলেছে, তারা এদেরকে বাঁচিয়ে রাখবে না। তখন পণ্ডিত এবং গ্রাম প্রধান তাদের কাছে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে তারা আসলেই কিছু করেনি, তারা নির্দোষ। ঠিক তখনই সেখানে রহিম আসে আর বলে যে তারা সত্যি কথাই বলছে, তারা খুন করেনি, তারা তাদের মেয়ের সাথে কিচ্ছু করেনি। তখন সবাই তো অবাক হয়ে তার কাছে জানতে চায় যে তারা করেনি, তাহলে কে করেছে। রহিম তখন জানায় যে তিরুপাথিই এই সব করেছে। তাছাড়া সে তাদেরকে প্রমাণও দেয়। সে প্রথমে ভেঙ্কাটেশকে সেখানে ডাকে। ভেঙ্কাটেশ তখন সবাইকে তিরুপাথির আত্মা দেখার কথা জানায়। এরপর তারা গ্রামের মধ্যে সিসিটিভি ফুটেজে তিরুপাথির সাইকেল আপনা আপনি চলতে থাকার একটা ফুটেজ পায়, সেটাও দেখায়। এটা দেখে তো তখন সবাই তাদের কথা বিশ্বাস করে নেয়। তখন তো তারা এই নিয়েই কথা বলতে থাকে যে তারা কি করবে। ঠিক সেই সময়ই সেখানে এসিপি চলে আসে, কারণ গ্রামে দুটো নৃশংস ঘটনা ঘটেছিল। তো সেখানে এসেই এসিপি পণ্ডিত এবং গ্রাম প্রধানকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চায়। কিন্তু তখনই রহিম তাকে বলে যে এগুলো সব তিরুপাথির আত্মা করেছে। তো তখন তো তার কথা এসিপি বিশ্বাস করে না। সে রহিমকে বলতে থাকে যে সে আসলে পণ্ডিত এবং গ্রাম প্রধানকে বাঁচানোর জন্য এসব মিথ্যা ভূতের নাটক সাজাচ্ছে। তখন রহিম তাকে বলে যে সে কোনো মিথ্যা বলছে না। তখনই এসিপি তাকে চ্যালেঞ্জ করে বলে যে আচ্ছা, সে একদিন তিরুপাথির সমাধির কাছে একা এক রাত থাকবে আর তিরুপাথির কোনো ভূত যে এইসব করছে না তা সে প্রমাণ করে দিবে। তো যেই কথা সেই কাজ। এসিপি সেদিন তার টিম নিয়ে তিরুপাথির সমাধির কাছে চলে যায় আর সারা দিন থাকে। এরপর রাত হলে সে সেখানে একা থাকে এবং বাকিরা সবাই চলে আসে। পরদিন সকালেই দেখানো হয় অন্যান্য পুলিশ এসিপির সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে এসিপির খোলস সেখানে পড়ে আছে। আর আগের দিন রাতে তিরুপাথি সেখানে এসে এসিপিকে খেয়ে শেষ করে ফেলেছে। এই দৃশ্য দেখার পর তো কারো আর এটা জানার বাকি থাকে না যে এই কাজ আসলে কে করেছে। এই সব কিছু দেখে তো গ্রামবাসীরা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা তিরুপাথির আত্মার ভয়ে এবার ঘর থেকেই বের হওয়া বন্ধ করে দেয়। আর কোনো বিয়ের কথা তো তারা ভুলেই যায়। তাদের সবার জীবন অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল, যার জন্য তারা এখন কি করবে সেটা নিয়ে ভাবতে থাকে। তো অনেক ভেবে তাদের রাধার কথা মাথায় আসে। তারা তখন সোজা চলে যায় জেলের মধ্যে রাধার সাথে কথা বলার জন্য। রাধা তো তাদের থেকেই সবটা শুনে তাদের উপর অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে যেই শয়তানের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য সে ওই শয়তানকে খুন করে জেলে আসলো, তারা সবাই মিলে কিনা সেই শয়তানকেই আবার জাগিয়ে দিয়েছে। গ্রামবাসীরা তখন তাদের এই কাজের জন্য অনেক বেশি অনুতপ্ত বোধ করে।
তারা বলতে থাকে যে তারা ভুল করে ফেলেছে, কিন্তু এখন তাদেরকে তিরুপতির হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে তা একমাত্র রাধা। তো রাধা তখন তাদেরকে জানায় যে তাদেরকে এখন সে আর বাঁচাতে পারবে না, যদি কেউ পারে তাহলে সেটা তার বোন ভৈরবী, যে কিনা ছোটবেলায় তাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তো রাধা আরও জানায় তাদের এখানে পাপামা নামের এক শিব ভক্ত ছিল, ভৈরবী তার কাছে প্রায়ই যেত। আর পাপামার একটি গল্প ভৈরবীর মন ছুঁয়ে যায়। সে ভৈরবীকে বলেছিল যে 12 বছর থেকে একটি মেয়ের পিরিয়ড শুরু হয়ে যায় আর সেটি 53 বছরে গিয়ে শেষ হয়। আর কেউ যদি এই বছরের মধ্যে নিজেকে বিয়ে শাদী থেকে দূরে রেখে কুমারিত্ব ধরে রাখতে পারে এবং 110 কোটিবার শিবের নাম জপ করতে পারে তাহলে শিবের পক্ষ থেকে সেই মেয়ে অসীম শক্তির অধিকারী হবে। তো এরপরে একদিন এই পথ ধরে ভৈরবী তাদের বাড়িতে একটি চিঠি লেখে আর সেখান থেকে চলে যায়। সে তখন থেকেই নিজেকে ধর্মের কাছে সঁপে দেয়, সাধু সন্ন্যাসীদের সাথে করে তপস্যা করতে শুরু করে। আর এখন সে একজন প্রসিদ্ধ নাগা সাধু হয়ে গেছে। সে আরও জানায় যে এখান থেকে বেশ দূরে এক শিব মন্দিরে সংস্কারের কাজে প্রায়ই সে যেয়ে থাকে। তো সেখানে গেলেই তারা ভৈরবীকে পেলেও পেতে পারে। তো তার এসব কথা শুনে তো গ্রামবাসী আর কোনো সময় ব্যয় না করে সেই মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য দ্রুত বেরিয়ে পড়ে, কারণ তাদেরকে যে করেই হোক এই বিপদ থেকে রক্ষা পেতে হবে। দেখা যায় অনেক নদী নালা পাহাড় পর্বত পার করে তারা শেষমেশ সেই মন্দিরে এসে পৌঁছায়। আর ভাগ্যবশত তারা সেখানে ভৈরবীর দেখাও পেয়ে যায়। কিন্তু ভৈরবীকে যখন তারা তাদের সমস্যার কথা জানায় তখন তো সে প্রথমে তাদেরকে মোটেই সাহায্য করতে চায় না, কারণ তার কাছে মনে হয় যে গ্রামবাসীরা নিজেদের ভুলের কারণেই এখন এই দিন দেখছে। কিন্তু তারা তাকে অনেক বেশি অনুরোধ করলে ভৈরবী আর তাদেরকে মানা করতে পারে না। সে তাদের সাথে করে তার চিরচেনা মাতৃভূমি ওডেলাতে ফিরে আসে। সেখানে যাওয়ার পরই সে সেই বাড়িতে গিয়ে ওঠে যেখান থেকে তার এই সন্ন্যাসীর জার্নিটি শুরু হয়েছিল। তো সেই ঘরের মধ্যেই সে পাপামার সেই নাগ মন্দির পায় এবং তার সাথে সাথে পাপামার রেখে যাওয়া একটা রুদ্রাক্ষও পায়। সে তখন সেটার কাছে গেলেই সেটাই তাকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। সে ভৈরবীকে সেই সকল জায়গায় নিয়ে যেতে থাকে যেখানে তিরুপাথী মেয়েদেরকে অত্যাচার করেছিল। এরপরই সেই রুদ্রাক্ষ তাকে তিরুপাথীর সমাধির কাছেও নিয়ে যায়। সেই সব কিছু ধীরে ধীরে বোঝার চেষ্টা করতে থাকে। তো ভৈরবী সেখানে গেলে দেখা যায় তিরুপাথীর আত্মা চিৎকার করে বলতে থাকে যে সে যেন তার কাছে না আসে। তখনই ভৈরবী তিরুপাথীর আত্মাকে ধরে রাখার জন্য সেখানে প্রথমে একটি ত্রিশূল রাখে। এরপর সে পার্মানেন্টলি তিরুপাথীকে সেখানে ধরে রাখার জন্য কিছু সরঞ্জাম চায়। গ্রামবাসীও তখন তাকে সব কিছু এনে দেয়। ভৈরবী এরপর চারদিকে 4টি নন্দে স্থাপনা করে। এরপর 9 ধরনের শস্য, কিছু মানুষের চুল এবং গঙ্গার জল দিয়ে সে তিরুপাথীর আত্মাকে তার সমাধির মধ্যেই আটকে ফেলে। আর এরপর সে বলে দেয় যে আজ হলো অমাবস্যা, কাল থেকে তিরুপাথীর আত্মা বিনষ্ট হয়ে যেতে শুরু করবে। আর এটা বিনষ্ট হয়েও যাবে, কিন্তু সেই জন্য কটা দিন সময়ের প্রয়োজন। তাই ততক্ষণ পর্যন্ত যেন এখানে কেউ প্রবেশ না করে আর এখান থেকে কোনো কিছু না সরায়। তবে যদি কেউ এখানে প্রবেশ করে তাহলে সাথে সাথেই তিরুপাথীর আত্মা ছাড়া পেয়ে যাবে। তাই এখন থেকে 15 দিন পর্যন্ত প্রত্যেক দিন কাউকে না কাউকে এখানে পাহারা দেওয়ার জন্য থাকতে হবে, যাতে করে কেউ এখানকার ধাগা ছিঁড়তে না পারে আর তিরুপাথীর আত্মাও মুক্ত হতে না পারে। তাই সবাই একে একে পাহারা দিতে থাকে। এতদিনে তো সব জায়গায় এই খবর ছড়িয়ে যায়, তাই সেখানে মিডিয়ার লোকজনও চলে আসে। তো এর মধ্যেই একদিন সত্যায়ন নামের একজন নিউজ রিপোর্টার ওডেলা গ্রামে আসে আর তিরুপাথীর এই কেস নিয়ে বলতে থাকে। তাছাড়া তখন তারা ড্রোনের মাধ্যমে তিরুপাথীর সমাধির ভিডিও করছিল, কিন্তু তখনই ড্রোনটি ভুল করে সেই সমাধির উপর গিয়ে পড়ে। এটা তাদের 4 লাখ টাকার ড্রোন ছিল, যার জন্য সত্যায়ন সেটা নিতে চলে যায়। কিন্তু তখন সেখানে থাকা পাহারাদার তার কাছে আসে এবং তাকে জানায় যে 15 দিন পর্যন্ত এখানে কারো প্রবেশ নিষেধ, তাই সে এখানে যেতে পারবে না। তো তার এই কথা শুনে তো সত্যায়নকে তখন সেখান থেকে যেতেই হয়। কিন্তু রাতে যখন সেই পাহারাদার ঘুমিয়ে পড়ে তখনই সবার চোখের আড়ালে সত্যায়ন তার কাটার দেয়াল পার করে সমাধির দিকে যেতে থাকে। সেই তার কাটাতেই আবার তার পা কেটে যায়। আর যখনই সে ড্রোনটি আনতে সমাধির কাছে যায় তখনই তার সেই পায়ের রক্ত তিরুপাথীর কাছে গিয়ে পড়ে। আর ব্যাস, সে সেখান থেকে মুক্ত হয়ে যায় আর সোজা ঢুকে যায় সত্যায়নের শরীরের মধ্যে। এখান থেকেই তিরুপাথী চলে যায় সোজা ভৈরবীর কাছে। ভৈরবী তো তখন গোসল করছিল, তো তাকে এভাবে দেখে তো তিরুপাথী তাকে ভোগ করতে চায়, কিন্তু সেখানে সেই রুদ্রাক্ষী বা নাগ চলে আসে আর সে সেই তিরুপাথীকে ভেতরে যেতে দেয় না।
সে তার সাথে একভাবে ফাইট করতে থাকে। এরপরই নাগটি তাকে তাড়া করতে করতে সোজা নিয়ে আসে তার সমাধির কাছে। সেই সময় সেখানে ভাইরাভিও চলে আসে। তখনই তিরুপাথি বুঝতে পারে যে তাকে আটকে রাখার চেষ্টা ভাইরাভি করেছিল। তাই সে ভাইরাভিকে বলতে থাকে যে সে যত বড় নাগা সাধুই হোক না কেন, তার হাত থেকে এই গ্রামকে কেউ বাঁচাতে পারবে না, সেই গ্রামকে ধ্বংস করেই ছাড়বে। তখন ভাইরাভিও তাকে চ্যালেঞ্জ করে যে সেই গ্রামেরই মেয়ে, যতদিন সে এখানে আছে তিরুপাথি এই গ্রামের কিছুই করতে পারবে না। সে নিজে এই গ্রামকে প্রোটেক্ট করবে আর তিরুপাথিকে চিরতরে শেষ করবে। তো এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। সেখানে গ্রামে রাধা ফিরে আসে, কারণ তাকে জেল থেকে ছেড়ে দেয়া হয়েছিল। সে তো জেল থেকে সোজা চলে আসে তার বোন ভাইরাভির সাথে দেখা করতে। এতদিন পর বোনের সাথে দেখা হওয়া নিয়ে সে বেশ খুশি ছিল। এরপরই দেখানো হয় গ্রামের সবাই ভাইরাভিকে সাথে নিয়ে একত্রিত হয়। তিরুপাথির কারণে তারা গ্রামে কোনো উৎসবই করেনি এতদিন, তাই তারা এবার একটা উৎসব করার কথা ভাবতে থাকে, কারণ তারা তো ভাবছিল তিরুপাথি বন্দী রয়েছে। তখনই হঠাৎ করে সেখানে দরজা জানালা ভেঙে যেতে থাকে। ভাইরাভি এবং সবাই তো তখন বাইরে বের হয়। সেখানে তারা তিরুপাথির আত্মাকে দেখতে পায় এবং সে তাদেরকে তার সমাধির কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরই সবাই দেখতে পায় যে সেখানে কেমন ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে। আর তখনই জানা যায় যে তিরুপাথির শক্তি এখন অনেক বেশি বেড়ে গেছে, কারণ সে যখন সত্যায়নের মধ্যে ছিল তখন সে কিছু সাধুর সাথে দেখা করেছিল এবং তাদের থেকে সে তন্ত্রবিদ্যারও শিক্ষা নেয়। আর সেজন্য বায়ু, পানি, আগুন এই সব কিছু এখন তিরুপাথির নিয়ন্ত্রণে চলে এসেছে। তিরুপাথি তখন সবাইকে বলতে থাকে যে এখন আর কেউ তাকে আটকাতে পারবে না। তাছাড়া এখন তাকে কোথাও যেতে হলে মানুষের শরীরেরও প্রয়োজন হবে না। এরপরই দেখা যায় তিরুপাথি পুরো গ্রামের চারিদিকে একটা রেখা টেনে দেয় আর সবাইকে হুমকি দিয়ে বলতে থাকে যে তারা সবাই এখন এখানে বন্দী হয়ে গেছে। তারা চাইলেও আর তার এই রেখা পার করে বাইরে যেতে পারবে না। তারা কেউ যদি এখান থেকে বাইরে যাওয়ার চেষ্টাও করে তাহলে তারা সাথে সাথে মারা পড়বে। সবাই তো তার এই কথা শুনে বেশ ঘাবড়ে যায়। সেই সময় একটা লোক সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে থাকলে সেই রেখার বাইরে তার মাথা চলে যায় আর দেখা যায় তার মাথা তো সেখানেই কেটে পড়ে যায় আর লোকটি সাথে সাথে মারা যায়। এরপরই গ্রামবাসী সেখানেই আটকা পড়ে যায়। মনে হচ্ছিল তারা সেখানে খুব খারাপভাবে বন্দী হয়ে গেছে। ভাইরাভিও এখন জানে না যে এই সমস্যা থেকে সে গ্রামবাসীদের কিভাবে উদ্ধার করবে। সে তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এরপর থেকে তো গ্রামবাসী আরো ভয়তে ভয়তে বাঁচতে থাকে। তারা সবাই তাদের জীবন হাতের মুঠোয় নিয়ে চলছিল। দেখা যায় তিরুপাথির কথা মতো তাদের গ্রামে দুর্ভিক্ষও দেখা দেয়। গ্রামে তো কোনো ফসলও হচ্ছিল না, বাচ্চারা খাবার পানি পাচ্ছিল না, তাই সবাই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। মাটি শুকিয়ে গিয়েছিল, নদীতে কোনো মাছও ছিল না, বাইরে থেকে কোনো খাবার আনার কোনো সুযোগও নেই তাদের কাছে, কারণ তারা তো সেই রেখা পার করতে পারছিল না। তারা তো কোনো জায়গা থেকে কোনো সাহায্যও পাচ্ছিল না। সবাই দেখা যায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ভাইরাভি এই অবস্থায় কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ এই সব কিছু তার ক্ষমতার বাইরে ছিল। কিন্তু সে তিরুপাঠিকে পরাস্ত করতে পারবে যখন তার পাপা মার বলা কথা মতো শিবের নাম জপ করার লক্ষ্য পূরণ হবে, এবং সেটি পূরণ হতে তো তার আর মাত্র 1000 বারই বাকি ছিল। তাই ভাইরাভি আর কোনো সময় নষ্ট করে না, সে সব সময় তা পাঠ করতেই থাকে। এরপরই একদিন দেখানো হয় যে গ্রামের একটি বাচ্চা মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখনই তার বাবা মা কাঁদতে কাঁদতে ভাইরাভির কাছে ছুটে আসে এবং তাকে বলতে থাকে যে তাদের গ্রামে কোনো হাসপাতাল নেই, তাদেরকে বাইরে যেতে হবে, তাদের মেয়েকে বাঁচাতে হবে। এখন তারা যদি এখান থেকে বের হতে চায় তাহলে একমাত্র ভাইরাভি তাদেরকে সাহায্য করতে পারবে। তখন ভাইরাভি কিছুক্ষণ ভেবে তাদের জানায় যে তাদেরকে এখন একমাত্র বাঁচাতে পারবে রাধা, কারণ ভাইরাভির মতে বিবাহর বন্ধন হলো সবচেয়ে অটুট বন্ধন। তাই সেই কাজে রাধাকেই কাজে লাগানোর প্ল্যান করে। সে রাধাকে বলে যে তিরুপাথি তাকে যেভাবে সাজতে দেখতে পছন্দ করত সে যেন সেভাবেই সেজেগুজে তিরুপাথির সমাধির কাছে যায় আর তার কথা দিয়ে তিরুপাথির মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে। তার কথা মতো রাধা ঠিক তাই করতে থাকে। সে তার কথায় তিরুপাথিকে ভুলিয়ে রাখে আর অন্যদিকে ভাইরাভি গ্রামের মাইকে তন্ত্রমন্ত্র পাঠ করতে করতে তিরুপাথির রেখার ক্ষমতা কমানোর চেষ্টা করতে থাকে। কিন্তু দেখা যায় তখনই আবহাওয়া খারাপ হয়ে আসলে হঠাৎই গ্রামের কারেন্ট চলে যায় আর এর জন্য মাইকও বন্ধ হয়ে যায়, যার কারণে তখন তিরুপাথির জ্ঞান ফিরে আসে
সে খুব ভালো করেই বুঝতে পারে যে রাধাকে তার কাছে পাঠানো হয়েছিল তাকে ভুলিয়ে রাখার জন্য। এটা জেনেই তো তিরুপাথি অনেক বেশি রেগে যায়, আর তখনই সে সেই অসুস্থ বাচ্চা মেয়েটির শরীরে প্রবেশ করে আর রাধার বডি থেকে মাথা আলাদা করে দেয়। আর এরপর ওই মেয়েটির মাধ্যমে রাধার মাথাটি নিয়ে সে পুলিশ স্টেশনে গিয়েছিল। তার মানে ওই মেয়েটি থানায় যায়নি, থানায় গিয়েছিল তিরুপাথি। এই দৃশ্যটি আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। মূলত যেভাবে রাধা তিরুপাথিকে খুন করেছিল, তিরুপাথিও আজ রাধাকে সেভাবেই মেরে ফেলে তার বদলা নিল। এরপরই ভাইরাভিকে দেখানো হয়। সে তিরুপাথির আত্মার কাছে বারবার অনুরোধ করে বলতে থাকে যে গ্রামবাসী তার সাথে ভুল করেছে, তার জন্য সে তার কাছে ক্ষমা চাচ্ছে, সে তার এই প্রতিশোধ থামিয়ে দিক। কিন্তু তিরুপাথি তখন তাকে বলতে থাকে যে তাকে মেরে ফেলে তার কাজের শাস্তি দেয়া হয়ে গিয়েছিল, তাহলে তার মৃত্যুর পরও তারা তাকে কেন শাস্তি দিতে চাইল? তখন ভাইরাভি তাকে আরো অনুরোধ করে, কিন্তু তিরুপাথি তাকে বলে যে সে তার কথা একটা শর্তে মেনে নিবে, আর তার শর্ত হলো যে ভাইরাভিকে তার তপস্যা ছেড়ে দিতে হবে এবং তিরুপাথির সাথে বিয়ে করতে হবে। তিরুপাথি তো খুব ভালো করেই জানতো যে ভাইরাভি এটা কখনোই করবে না, কিন্তু দেখা যায় ভাইরাভি গ্রামবাসীকে বাঁচানোর জন্য এই শর্তে রাজি হয়ে যায়। তো এরপরই ভাইরাভি তিরুপাথির জন্য বউ সেজে আসতে যেতে থাকে। তখন গ্রামবাসীরা তো তার জন্য অনেক কষ্ট পাচ্ছিল, তাদের তো ঈশ্বরের উপর থেকে ভরসাই চলে গিয়েছিল। তখন ভাইরাভি তাদেরকে হাল ছাড়তে মানা করে এবং বলে যে তারা যেন তাদের মনোবল মজবুত রাখে, উপরে ঈশ্বর আছেন, সে তাদেরকে কখনোই নিরাশ করবেন না। এটা বলেই সে যেতে থাকে, কিন্তু তার আগে সে রহিমকে কিছু একটা ইশারা করে বলে যায়। এরপর দেখানো হয় ভাইরাভি তিরুপাথির জন্য সাজতে থাকে, আর মনে মনে সে তখন সেই মন্ত্রই জপ করতে থাকে। তার আর মাত্র 1000 বার মন্ত্র জপ করা বাকি ছিল। অন্যদিকে রহিমকে দেখানো হয়, তার দিকে ভাইরাভি ইশারা করে কি বলল তাই সে ভাবতে থাকে। তখন সে এটা নিয়ে ভেঙ্কটেশের সাথে আলোচনা করতে থাকে। তো ভাইরাভির ইশারার কথা ভাবতে ভাবতে সে মুক্তি শব্দটি পায়। তখন সে বুঝতে পারে যে ভাইরাভি তাকে মুক্তি নিয়ে কিছু বলেছে, কিন্তু কিসের মুক্তি? অডেলা গ্রামের মুক্তি নাকি তিরুপাথির মুক্তি? রহিম তখন স্পষ্ট বুঝতে পেরে যায় যে ভাইরাভি তাকে কি বুঝিয়েছে। এদিকে দেখানো হয় যে তিরুপাথি ভাইরাভিকে ভোগ করার জন্য তার কাছে এসেছে, ভাইরাভিও তার জন্য প্রস্তুত। আর তখন অন্যদিকে রহিমকে দেখানো হয় সে গ্রামবাসীকে নিয়ে তিরুপাথির সমাধির কাছে যায় এবং সেখান থেকে তার লাশ বের করতে থাকে। তো আবারও আসি তিরুপাথি এবং ভাইরাভির কাছে। তিরুপাথি যখন দেখতে পায় যে ভাইরাভি তাকে বাধা দিচ্ছে না বা কিছুই বলছে না, তখনই সে বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই সে তাকে কোনোভাবে বিনষ্ট করার চেষ্টা করছে। এই জন্য সে ভাইরাভিকে নিয়ে গ্রামবাসীর সামনে চলে যায় আর বলতে থাকে যে সে তাকে বদ্ধ ঘরে ভোগ করবে না, তাকে সবার সামনে ভোগ করবে। আর এটা করার সময় যদি এখানে থাকা কেউ তাদের চোখ বন্ধ করেছে, তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। তখনই তিরুপাথি তাকে ভোগ করতেই যাবে, সেই সময়ই সে খেয়াল করে যে ভাইরাভি মনে মনে সেই মন্ত্র জপ করছে। এটা দেখেই তো তিরুপাথি অনেক বেশি রেগে যায়। ভাইরাভির আর অল্প কিছু বারই মন্ত্রটি পড়া বাকি ছিল, কিন্তু তিরুপাথি তখন ভাইরাভিকে মারতে শুরু করে। আর মারতে মারতে এক পর্যায়ে ভাইরাভি সেখানেই অজ্ঞান হয়ে যায় আর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। কেউ তো তার কাছে যাওয়ার সাহসও পাচ্ছিল না। তখনই তিরুপাথি ধ্যান করে পুরো গ্রামবাসীকে শেষ করে দেওয়ার জন্য মন্ত্র পড়তে থাকে, কিন্তু তখন একটি বাচ্চা মেয়ে ভাইরাভির কাছে যায় এবং তার মুখে লাগানো রক্ত নিয়ে সে সেখানে থাকা একটি নন্দীর গায়ে লাগিয়ে দেয়। আর তখনই সেখান থেকে ভাইরাভির মধ্যে শক্তির সঞ্চার ঘটে, যার ফলে তার জ্ঞান ফিরে আসে এবং সে অনেক শক্তিশালী হয়ে ওঠে। তখনই সে হাওয়ায় ভাসতে থাকে এবং তার হাতে অদৃশ্য শক্তির মাধ্যমে ত্রিশূলও চলে আসে। আর তখনই সে সত্যায়নের গায়ে আঘাত করলে তার শরীর থেকে তিরুপাথির আত্মা বের হয়ে যায়। অন্যদিকে তখন দেখানো হয় যে রহিম তিরুপাথির বডিটা পুরো পুড়িয়ে দেয়, আর তখনই তিরুপাথির আত্মা বিনষ্ট হয়ে যায়। সবাই তো এতে খুব খুশি হয়। এর কিছুদিন পরই দেখা যায় ভাইরাভির সেখানের কাজ শেষ হয়ে গিয়েছিল, এজন্য সে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর আবারও দেখা যায় যে সবকিছু কেমন অদ্ভুত হতে শুরু করে, আর আবারও গ্রামের মধ্যে সেই তিরুপাথির সাইকেল আপনা আপনি চলতে থাকে। এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তাহলে কি তিরুপাথি আবারও ফিরে এসেছে? এবার তাহলে গ্রামবাসীর কি হবে? এই বিপদ থেকে তাদেরকে কে রক্ষা করবে? ভাইরাভি কি আবারও তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে নাকি অন্য কেউ? এই সবই হয়তো আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে। তবে সেটা কবে আসবে তা তো আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু যখনই এর পরবর্তী পার্ট আসবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।